প্রিয়ং শিবৎসংকামোদরে কেউস্তভাদ্রং পীতাম্বরং সুন্দরং গোপীনাথ নয়নং পলাশচর্চিতং গোগপ সংজ্ঞাবৃত্তকলা বেনুবদনং দিবঙ্গপুরঙ্গ ভূষং ভজে ঈশা সচন্দন বন্ধ পুষ্পতুলসী। চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে কিন্তু 1000 বছরের মানে 800-900 কি 1000 বছর আগের কথা বলছিল। সেন বংশ যখন ছিল আছে কালিকা তলা বলে শ্মশান এখনো আছে, আর এই পাশে মা প্রতিষ্ঠিত হয়েছে সিদ্ধেশ্বরী, এই জন্য এইটা সিদ্ধেশ্বরী শ্মশান। এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটি জায়গা, আমরা বুঝি না বা ভাবতে চাই না, কিন্তু বাস্তবিক এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাসে এখানকার চিত্র চিত্রায়িত আছে। আচ্ছা বন্ধুরা, আমি এখন আপনাদের যে জায়গাটি দেখাতে চলেছি সেই জায়গাটি যেন তেন কোনো জায়গা নয়। এটি অনেক প্রাচীন, অনেক পুরাতন একটি মন্দির এবং শ্মশান। যে জায়গাটি আসলে আমাদের কাছে এখন লোকালয় জনাকীর্ণ সহজ একটি জায়গা মনে হলেও এই জায়গাটি কিন্তু একসময় অনেক ভয়ঙ্কর ছিল। আমরা বঙ্কিমচন্দ্রের নাম শুনেছি, এই বঙ্কিমচন্দ্রের একটি আনন্দমঠ একটি উপন্যাস রয়েছে, বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাসেও কিন্তু এই জায়গা উল্লেখ করা রয়েছে। এতটাই জনপ্রিয় এই জায়গা, সেটি হচ্ছে মাগুরা জেলার এই আঠারখাদা গ্রামের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এবং যেটাকে আমরা আগে কালিকাতলা শ্মশান নামে চিনতাম, সেই জায়গাটি এখন দেখুন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির হয়েছে। এটি আগে কিন্তু কালিকাতলা মায়ের মন্দির ছিল, সিদ্ধেশ্বরী মন্দির ছিল না, কিন্তু এখন এটি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির হয়েছে। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির হওয়ার যে গল্পটাই সেটি আমি আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, ভিতরে গিয়ে দেখতে থাকি এবং জানতে থাকি এখানকার ইতিহাস। এবং এখানে আশ্চর্যকর বিষয় হচ্ছে, এখন এখানে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। আমরা ইতিহাসে যে পঞ্চমুণ্ডির আসনের কথা জানি, সাধুতন্ত্রের যারা থাকতো তারা এখানে সাধনা করত 5টা মাথার দিয়ে আসন বানিয়ে সেই আসনের উপরে। সেই জায়গাটিও আমি আপনাদের দেখাবো, চলুন বন্ধুরা। আঠারখাদা সিদ্ধেশ্বরী মঠ মাগুরা শহর হতে 1.5 মাইল দূরে নবগঙ্গা নদীর ধারে আঠারখাদা গ্রামে সিদ্ধেশ্বরী মঠ অবস্থিত। সিদ্ধেশ্বরী মঠ অতি প্রাচীনকালে স্থাপিত হয়েছে, যার সঠিক স্থাপত্য সাল জানা যায়নি। কে বা কারা এই মন্দির নির্মাণ করেন তাও সঠিকভাবে জানা যায় না। সুপ্রাচীনকালে মাটির স্থান কালীতলা শ্মশান নামে পরিচিত ছিল। প্রাচীনকাল হতেই এই শ্মশানে একটি মঠ এবং সিদ্ধেশ্বরী মাতার মন্ত্রে মন্ত্রাঙ্কৃত শিলাখণ্ড ও কালীমূর্তি প্রতিষ্ঠিত ছিল। গভীর জঙ্গলে পরিপূর্ণ এই স্থানটি ছিল সন্ন্যাসীদের তপস্যা স্থান। সপ্তদশ শতকে রঙ্গমাচার্য নামে বর্তমান চট্টগ্রাম অঞ্চলের এক সন্ন্যাসী সিদ্ধেশ্বরী মঠের স্বামী ছিলেন। বহুকাল পরে যখন ব্রহ্মাণ্ডগিরি নলডাঙ্গার অধীশ্বর শ্রীমন্ত রায়কে দীক্ষিত করেন, সেই সময় থেকেই তিনি এই কালিকাপুর সিদ্ধেশ্বরী মঠে এসে বসবাস শুরু করেন। তখন মঠে সন্ন্যাসীদের বাসোপযোগী তেমন কিছু ছিল না। মাগুরা সিদ্ধেশ্বরী মন্দিরের নলডাঙ্গার রাজাদের যথেষ্ট অবদান রয়েছে। শ্রীমন্ত রায় দীক্ষাগুরু ব্রহ্মাণ্ডগিরির আদেশে তখন পূর্ববর্তী মঠে সাধুগণের বাসোপযোগী আশ্রয় নির্মাণ করে দেন এবং 250 বিঘা জমি নিষ্কর ভূসম্পত্তি দেবত্ব স্বরূপ দান করেন। বন্ধুরা, এখানে নিষ্কর ভূসম্পত্তি দেবত্ব স্বরূপ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নিষ্কর জমি বলতে করমুক্ত জমি বোঝায়। অর্থাৎ এই ধরনের জমির মালিককে সরকারের কাছে কোনো প্রকার খাজনা বা ভূমিকর দিতে হতো না। সাধারণত জমিদাররা বা রাজারা ধর্মীয় বা সামাজিক বা বিশেষ কোনো কাজে এই জমি উৎসর্গ করত নিষ্কর জমি হিসেবে। এবং দেবোত্তর অর্থ হচ্ছে, দেবোত্তর মানে দেবতাদের উদ্দেশ্যে দান করা জমি বা সম্পত্তি, অর্থাৎ মন্দির, দেবদেবীর পূজা বা ধর্মীয় আচার এমন ধরনের কাজেই এই জমি দান করা হতো, তাই একে দেবোত্তর বলা হয়। ব্রহ্মাণ্ডগিরি বহুকাল জীবিত ছিলেন। রাজা চণ্ডীচরণ, ইন্দ্রনারায়ণ ও সুরনারায়ণ সবাই তার শিষ্য। ব্রহ্মাণ্ডগিরি অন্তর্ধানের পর কালিকাপুর সিদ্ধেশ্বরী মঠের দিকে পরবর্তী রাজাদের আর সুদৃষ্টি পড়েনি।
মঠ স্বামীদের নিযুক্ত গোমস্তাদের অযত্ন ও স্বার্থপরতার জন্যই ক্রমেই এর পূজা অব্যবস্থাপনা এবং মাঠের দুরবস্থা হতে থাকে। বন্ধুরা, গোমস্তা শব্দ হচ্ছে, এখানে বলা হয়েছে মঠ স্বামীদের নিযুক্ত গোমস্তাদের। এই গোমস্তা অর্থ হচ্ছে সেই সময় যারা দেখাশোনা করত, অর্থাৎ যারা হিসাব নিকাশ করত, জমি দেখাশোনা করত, তাদেরকেই গোমস্তা বলা হতো। এক সময় শিলাখণ্ড চুরি হয় এবং মন্দির ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। এমনকি কয়েকজনে মঠের স্থানটি পর্যন্ত নিজের সম্পত্তি বলে দাবি করার চেষ্টা করে, কিন্তু প্রতিবন্ধকতায় তা সফল হয়নি। ফলে স্থানটি ভীষণ জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। প্রায় 200 বছর পর অমলানন্দ নামক একজন ব্রাহ্মণ সাধু উক্ত স্থানে এসে পুনরায় মঠ প্রতিষ্ঠা করেন। তিনি মঠের প্রাচীন মন্দিরের ভগ্নাংশের উপরে নতুন পাকা মন্দির নির্মাণ করেন এবং তার মধ্যে অপূর্ব এক কালিকা প্রতিমা স্থাপন করেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক দোসর কর্তৃক মন্দিরের অপূরণীয় ক্ষতি সাধিত হয়। শুধুমাত্র মন্দিরের সামনের 3টি পিলার সহ মন্দিরের পাকা ভিটা ছিল, আর কিছুই ছিল না। পরবর্তীতে কোনো একদিন কালীমাতার সাধক কুণ্ডেশ্বরী ঔষধালয়ের কবিরাজ শ্রী দুলাল অধিকারী স্বপ্নদৃষ্ট হয়ে অ্যাডভোকেট দীপক রায়চৌধুরী, স্বর্ণ ব্যবসায়ী নারায়ণচন্দ্র দাস এবং হস্তরেখাবিদ শ্যামাপ্রসাদ ভট্টাচার্যকে উক্ত ঘটনা খুলে বলেন এবং পরবর্তীতে তাদের সহযোগিতায় এই মন্দিরটি পুনরায় সংস্কার করা হয় এবং নিয়মিতভাবে পূজার ব্যবস্থা করা হয়। সম্প্রতি আবারও মন্দিরটি নতুন করে তৈরি করা হয়েছে, যে মন্দিরটি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। বর্তমানে এখানে প্রতি পুণ্যতিথিতে জাঁকজমকপূর্ণভাবে পূজা অর্চনা হয়। নতুন এই মন্দিরটি নির্মাণের উদ্দেশ্যে খনন করে প্রায় 10 ফিট মাটির নিচেই পাওয়া যায় 1000 বছরের সেই মন্দিরের ধ্বংসাবশেষের কিছু নিদর্শন, যেখান থেকে উদ্ধার হয়েছে কারুকার্যময় নকশা করা বিভিন্ন আকারের ইট। আরও পাওয়া গেছে একটি পুরাতন প্রাচীর। ইটগুলো মন্দিরের ঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। বন্ধুরা, আমি এইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটি দেখতে থাকুন। আমরা আরো কিছু জানবো বর্তমানে মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে। দাদা নমস্কার। নমস্কার। আমি জানতে চাচ্ছিলাম যে দাদা, এই সিদ্ধেশ্বরী মন্দিরটা আমরা ইতিহাস থেকে দেখেছি অনেক পুরাতন, 1800 বছর কিংবা 1000 বছর পুরাতন। আমি এখানে এসে ওই সাইনবোর্ডে দেখলাম 1000 বছরের পুরাতন। তো এটার ইতিহাস সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটার ইতিহাস একটা ছোট লিফলেট আছে অবশ্য, তবে একটা বিষয় দেখেন, এটা হচ্ছে মোগল আমলে প্রতিশ্রুতি এমনি বলা ছিল, ওখানে লেখাও আছে মানে 1000 বছরের আগে ছিল মোগল আমলে, কিন্তু 1000 বছর আগে তৎকালীন সময় যে মানে আমি অল্পের ভিতরে অবশ্যই ইয়ে করি, দেখেন যে তৎকালীন সময় এই জায়গায় ছিল কালিকাপুর নাম, মানে শ্মশানতলা নামে খ্যাত। এই মায়ের নাম ছিল হচ্ছে ইন্দ্রেশ্বরী। ইন্দ্রেশ্বরী কার মনোবাসনা পূর্ণ করে যে মা সিদ্ধেশ্বরী হলেন এটা আমাদের জানা নাই। তো সেক্ষেত্রে মায়ের এই সিদ্ধেশ্বরী মঠ, এটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাসে এখানকার চিত্রায়িত আছে। এবং এখানে আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। মা সিদ্ধেশ্বরী এই মন্দিরের ভিতরে 3টা বিগ্রহ আছে। একটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী, পাশে আছে নারায়ণ, তার পাশে আছে হচ্ছে যে শীতলা, এবং পশ্চিম পাশে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে শিব মন্দির। আর তার পূর্ব পাশে ওইটা হচ্ছে পঞ্চমুণ্ডের আসন। ওখানে তৎকালীন সময় মুনি ঋষিরা ওখানে বসে জপ ধ্যান এগুলো করতেন, করে এখান থেকে সিদ্ধি লাভ করে এই নবগঙ্গা ধরে ওনারা তীর্থে যেতেন ভারতে। আচ্ছা, পঞ্চমুণ্ডের আসনটা কি? পঞ্চমুণ্ডের আসন তৎকালীন সময় মুনি ঋষিরা ওখানে বসে ধ্যান করতেন আর কি। পঞ্চমুণ্ডের আসন, ওখানে 5টা মাথা দিয়ে আসন তৈরি করা থাকে। মাথাটা মানে মানুষের মাথা নাকি? না না, এটা হচ্ছে যে আপনার শ্রীগালের মাথা, তারপর হচ্ছে বানরের মাথা, সর্পের মাথা এবং বেজির মাথা, আর একটা হচ্ছে চণ্ডালের মাথা। এই পঞ্চমুণ্ড দিয়ে আর কি আসনটা তৈরি হয়। এখানে এখন প্রতিনিয়ত কি পূজা হয়? এখানে আমার দাদু পূজা করতেন। আমার দাদুর নাম ছিল কার্তিক চন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি গত, এবং আমার পিতা শ্রী সুশান্ত ব্যানার্জি, মানে সুশান্ত বন্দ্যোপাধ্যায়, উনিও গত হয়েছেন এই 1 মে। আর বাবা মারা যাওয়ার পরেই আর কি আপনি পূজা করছেন? হ্যাঁ, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কিছু মনে না করেন, আমাদেরকে একটু আপনি পঞ্চমুণ্ডের আসনটা একটু দেখাবেন? আচ্ছা আচ্ছা, চলেন।
বন্ধুরা আমরা এখন পঞ্চমুণ্ডের আসনটি দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে কি আমি একা যে সাহস পাইনি, এই কারণে আমি এখানকার পুরোহিত মশাইয়ের একটু স্বর্ণাপন্ন হয়েছি। এই দেখুন, এটা হচ্ছে পঞ্চমুণ্ডের আসন। এটা হচ্ছে 9টা শাখা বিশিষ্ট বেলগাছের একটা মানে কৃত্রিম একটা কি উপায়ে দেখেন তৈরি হয়েছে। আসলে এটা 9টি শাখা, 9টি শাখা আছে এই বেলগাছের, 9টা শাখা। এখানে ছিল পঞ্চমুণ্ডের আসন। এবং অনেকে আছে যে ভাড়া বেঁধে রেখে গেছে, অনেকের মনের বাসনা যাতে মা সিদ্ধেশ্বরী পূরণ করে, সেই কারণে যে অনেকে ভাড়া বেঁধে বেঁধে নিয়ে মানে দিয়ে গেছে। আবার মনের বাসনা পূর্ণ হইলে পরে আবার সেটা এগুলো খুলে দিয়ে যায়। হ্যাঁ, পূজা দিয়ে খুলে দিয়ে যায় এই আর কি। আচ্ছা, আর এখানে প্রতি অমাবস্যায় পূজা হয়। প্রত্যেক অমাবস্যায়, প্রতি অমাবস্যায়, প্রত্যেক মাসের অমাবস্যাতে পূজা হয় দিনের বেলায়। দিনের বেলা অমাবস্যায় তো আমরা সচরাচর জানি রাত্রে বেলা পূজা হয়, এটা দিনের বেলা। এটা হচ্ছে দিনের বেলা পূজা হয়। আর এখানে প্রতিষ্ঠা বার্ষিকী সেটা হচ্ছে 30শে বৈশাখ, বৈশাখ মাসের 30 তারিখে। বৈশাখ মাসের 30 তারিখে এখানে প্রতিষ্ঠা বার্ষিকী হয়। ওই দিন মানে বিরাট আয়োজন হয় এবং এই মন্দিরে মানে টোটালটাই লোকে একদম লোকারণ্য হয়ে যায়, মেলা ঠেলা দিয়ে একদম পুরো একদম। এইখানে আমরা যতটুকু জানি, গল্প শুনি আমাদের দাদুদের কাছ থেকে আর কি, এই ধরনের জায়গাগুলোতে নাকি কিছু না কিছু বোঝা যায়। আপনি এখানে থাকা অবস্থায় বা দায়িত্বে থাকা অবস্থায় কিরকম কোনো কিছু বুঝতে পারছেন কখনো? আমি তো মানে আমার দাদু করে গেছেন, তার পরবর্তীতে আমার বাবা মানে করে গেছে 53 বছর। আচ্ছা। আর আমার এই সবে মাত্র শুরু হলো, তো যার কারণে এখনো মার সাথে সেইভাবে ইয়ে হয়নি। তো মা স্বর্ণপূর্ণ আছি যে মা জন্য আমার একটু কৃপা করেন এই আর কি, মার কৃপার আশায় যারা আছি। আপনার দাদু যারা ছিল তারা হ্যাঁ, কি আমার বাবাও কখনো যথেষ্ট কম বেশি এর ইয়ে ছিল, কারণ মানে বাবা যখন আসে এখানে তখন কিন্তু ততটা লোকজনের সমাগম ঘটতো না। এমনি পুরাতন মন্দির ছিল। চলেন আমি সামনে যাই, সামনে যেয়ে আপনার কিছু দেখাই বলি। বন্ধুরা আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছি। আসলে এই জায়গাগুলো আপনারা কিভাবে নেন, এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটি জায়গা। আমরা বুঝি না বা ভাবতে চাই না, কিন্তু বাস্তবিক এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ, একটু মেনে চলাটাই উত্তম। দেখেন যে আমাদের এই মন্দিরটা, এটা হচ্ছে যে অনেক পুরাতন মন্দির। আমার বাবা যখন পূজা করতেন তখন এই মন্দিরটা ছিল সামনে, মানে তারও আগে যে আপনারা যে এখানে 1000 বছরের ঐতিহ্যবাহী মন্দির বলা হয়েছে না, এই 1000 বছর আগের যে মন্দিরটা ছিল সেটা কিন্তু এখানেই ছিল। এইখানে যে নতুন মন্দিরটা দেখতেছেন না, এই মন্দিরটাই ছিল এখানে। তো সেটা আর কি ধ্বংস অবশেষ, মানে যে সেটা আর কি নষ্ট হয়ে যায়, বসে যায় আর কি এক পর্যায়ে। পরবর্তীতে যখন পুরাতন মন্দির এই পাশে যেটা ছিল সেটাও যখন ভেঙে যায়, সামনে জায়গাও স্পেস কম, যার কারণে একটু পিছাই নিয়ে আসা হয়। এখানে বিভিন্ন মানুষের অনুদানে এই মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। মানে নতুন করে আর কি সংস্কার করা হয়। আমি উইকিপিডিয়াতে গিয়ে গুগল সার্চ করে আমি একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এই মন্দিরটা তৈরি করার সময় এখানে মাটি খনন করে কিছু সেটা পুরাতন ইয়ে পাওয়া গেছিল, ওইগুলোকে আছে আপনার কাছে এখন দেখানো যাবে একটু? কারণ আমি ওখানে আমি ওই ছবি ডাউনলোড করে আমি ChatGPT-র কাছে জানতে চেয়েছিলাম যে এই পুরাকীর্তিগুলার বয়স কত হতে পারে। তো আমাকে একটা অবাক করা তথ্য দিয়েছিল ChatGPT, যে ওর মধ্যে একটা ফুলের, একটা পোড়ামাটির একটা ফুলের ছবি আছে, ওইটা সে বলছিল 1000 বছরের পুরাতন। এগুলা সেন বংশের সময়, সেন আমলে এগুলা প্রথম আসে। হ্যাঁ, তো আমি আসলে সেটা আমি আপনাকে বলি। দেখেন এই মন্দিরটা যখন তৈরি করা হয় তখন এটার যখন ভীম মানে ভিত্তি যখন তৈরি করে খোঁচা হয়, খোঁচার পরবর্তীতে দেখেন সামনে যে টেরাকোটা ইট এইগুলা বাদে, সামনে যে টেরাকোটা দেখতে পাচ্ছেন না, এই যে এই এইগুলা আর কি পাওয়া যায় নকশা। এবং আরো কিছু আছে, এটা অনেকে আছে এখানকার যে ইটগুলো এক জায়গায় আসলে সংরক্ষণ করে সেভাবে রাখা হয়নি, এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল। অনেকে মা সিদ্ধেশ্বরীর একটা স্মৃতি এইটুকু নিয়ে যে ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করে রাখবো সেই হিসাব করে ছোট ছোট সাইজের যেগুলো নকশা ইট ছিল কম বেশি অনেকে নিয়ে গেছে। এখন অবশিষ্ট কিছু আছে, আমি দেখাচ্ছি সেটাও। এই মন্দিরটা যখন তৈরি করে তখন কিন্তু নিচে পুরোটা একটা মন্দিরের সার্কেল পাওয়া যায়, কিন্তু সম্পূর্ণ খুঁচে আসলে ওর ভিতরে কিছু পাওয়া যেত, হয়তো মূর্তি টুর্তি কিংবা কোনো কিছু, কিন্তু সেই রকম ভাবে আর কি করা হয়নি, যেহেতু এই জায়গায় 12 জনের টাকা দিয়ে অনুদানে আর কি মন্দিরটা হয়। তো সেক্ষেত্রে খনন কাজ করে যদি কোনো কিছু না পাওয়া যেত তাহলে টোটালটাই দেখা যাচ্ছে মাটি। ইতিহাস বলছে যে প্রথম এখানে যে শিলা হয়ে গেছে অনেক আগে, সেটা নাকি হারিয়ে গেছে, চুরি হয়ে যায় এখানে যুদ্ধের সময়। 1971 সালে যখন যুদ্ধ হয় তখন নাকি এটা যতটুকু ছিল তাও ছিল না, অনেক কিছু পরে। তবে এই মন্দিরে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ কি এই মোগল আমলে প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী মঠ কিন্তু অনেক পুরাতন
আর বিশেষ করে এই মন্দিরের আশপাশে কিন্তু টোটালটাই মুসলিম, আচ্ছা কিন্তু এরা এতটাই ভালো এবং এতটাই যে যখন যে এই ভারতে যে বাবর মসজিদ ভাঙা, রাম মন্দির ভাঙা ভাঙি নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল, আমরা তখন হয়তো বা বুঝিনি তেমন, একদমই ছোট, যে হয়েছে কিনা তা জানি না, তা যাই হোক। তা এখন দেখেন যে এই আশপাশের যারা ছিলেন ইনারাই কিন্তু এখানে এসে পাহারা দিয়েছে যে মন্দিরটা আমরা রক্ষা করব, আমাদের এই স্থানীয় মন্দির, এটাই যাতে কেউ আঘাত করতে না পারে। এই স্থানীয় লোকজন যে এত ভালো মানে কল্পনার বাইরে, বলাই বাহুল্য। মানে এত ভালো যে আসলে ইনারা যে কত সুন্দর করে এসে যে মন্দিরটারে মানে প্রোটেক্ট দিয়ে রাখছে, এটা আসলে একটা, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। না হয়তো বা অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু অন্যরকম। এবং আমার বাবা, দাদু এবং আমাদেরকে আশপাশের মানুষজন যারা আছে এই অঞ্চলের সবাই কিন্তু সম্মান করে এবং ভালোবাসে। আমরাও সবাইকে সম্মান করি, ভালোবাসি, যার কারণে আমাদের একটা অন্যরকম আন্তরিকতা সবার সাথে। এই হচ্ছে ব্যাপার। তা পুরাতন যে নিদর্শন যেগুলো আছে, যে প্রত্নতত্ত্ব ইটগুলা, সেগুলো একটু চলেন ওই শিব মন্দিরের সাইডে রাখা আছে অবশ্য, ওইগুলো একটু দেখে আসি। বন্ধুরা, এই যে এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই শিব মন্দির, এখানেই রয়েছে সেই মন্দিরের পুরাকীর্তিগুলা, যেগুলো আমি নেট থেকে দেখেছিলাম এবং আপনারাও সার্চ দিলে দেখতে পাবেন। সেগুলো বাস্তবিকই আমি আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন, এই যে এগুলো নষ্ট হয়ে গেছে অনেক বন্ধুরা। এই একটা আছে, এই দেখেন একটা ফুল, এই একটা ফুল বন্ধুরা। এই যে এইটার কথাই আমি আপনাদের বলছিলাম, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এইটাই আমি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে কিন্তু 1000 বছরের মানে 800-900 কি 1000 বছর আগের কথা বলছিল, সেন বংশ যখন ছিল তখন। আসলে এই জিনিসগুলো আসলে একটা মূল্যবান সম্পদ, যেগুলো এখন আমরা হারাতে বসেছি। এই যে একটা ডিজাইন, এগুলো আসলে এখন আমরা এইভাবে মূল্যায়ন না করলেও কিন্তু সেই পরিচয় বহন করে। সেই সময়ের যে মন্দির ছিল, সেই মন্দিরের, এই দেখুন বন্ধুরা, এই একটা, আসলে এই জিনিসগুলা নষ্ট হয়ে গেছে, হয়তো এভাবে থাকতে থাকতে আরো নষ্ট হয়ে যাবে, এক সময় খুঁজে পাওয়া যাবে না। তবে আমি ভালো লাগলো যে এই জিনিসগুলো আপনাদের দেখাইতে পারলাম। এই দেখুন একটা। তো বন্ধুরা, এখানে আর তেমন কিছু নাই দেখানোর। আর সব থেকে বড় একটা জিনিস ভালো লাগলো যে মন্দিরের সামনে টাইলসের মাঝে একটু কাজ করে রেখেছে। এটা ওইটা থেকে যাবে সব সময়, আর এগুলো হয়তো বা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো দাদা, তাহলে এখন বর্তমান মন্দিরের অবস্থা কেমন? বর্তমান মন্দিরের অবস্থা আছে মোটামুটি। এখন মন্দিরের যে পূজা অর্চনা এগুলো আমি করতেছি কম বেশি, এবং আমাদের এইখানে কমিটির লোকজন যারা আছে ইনারা খুব সুন্দরভাবে দেখভাল করেন। আরেকজন আছে, আপনি একটু আসেন। আমি বন্ধুরা, আমি আজকে একটা জিনিস উপলব্ধি করলাম, আমি কখনো দেখি নাই, হয়তো আমার কাছে এই জন্য আমি বুঝতে পারি নাই বা জানি না। আমি আজকে এখানে এসে মা কালীর পূজা এবং শিব পূজা, দুইটা কিন্তু দুই মন্দির কিন্তু একসঙ্গে পূজা হলো। আমি এটা একটু কৌতূহল আমার ভিতরে, একটু প্রশ্ন নাড়া দিচ্ছে যে এইটা কেন, আমি তো এটা কখনো দেখি নাই। তা আমি তাদের কাছ থেকে শুনতে চাই যে আচ্ছা, আপনারা দুইজন যে একই সঙ্গে একজন মা কালীর পূজা দিলেন, একজন শিবের পূজা দিলেন, এটা কি প্রতিনিয়তই হয় নাকি আজকে? মূলত নিয়মের, এটা হচ্ছে যে নিয়মের ভিতরে না, এটা হচ্ছে আজকে হচ্ছে শনিবার, ভাদ্র মাসের শেষ শনিবার। এখন আমার এটা হচ্ছে ভাই, এখন ও এক জায়গায় গিয়েছিল হচ্ছে বাড়ির পূজা করতে, মানে বার ঠাকুরের পূজা করতে, সেখানে পূজা করে আসছিলেন। আমারও আবার আরেক জায়গায় পূজা করতে যেতে হবে এখনই। তো এখন ওকে বললাম যে ভাই, তুই তো যেহেতু চলেই যাবি, তা একটু বাবা ভোলানাথের ওই জায়গায় একটু ফুলটা দিয়ে যা, বাবা ভোলানাথ একটু পূজাটা করে আসলে পরে আমার দিক দিয়ে একটু আগাবে, আমি একটু সেখানে যেতে পারবো আর কি। এই জন্য আর কি দুজনে আজকে একসাথেই, যাক মারি কৃপা মাছ আইছিল, এই জন্য একসাথে। আপনার নামটা কি? আমার নাম শ্রী কল্লোল গোস্বামী। আচ্ছা, আপনি এই পূজার পাশাপাশি কি আর কোনো? আমি একটা হাই স্কুলে আছি, শিক্ষকতা পেশায় আছি ইন্ডিয়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবব্রত ব্যানার্জি, আমি এখন মার মন্দিরেই আছি। আচ্ছা বন্ধুরা, এই দাদার নাম, ফোন নাম্বার সবই কিন্তু আপনারা এই মন্দিরের অনুষ্ঠানের যে লিফলেট তৈরি করা হয় সেখানে আপনারা পাবেন। এবং আমি সৌভাগ্যক্রমে আমি একটা লিফলেট পেয়েছিলাম এবং সেখানে লিফলেট আমি
দেখেছি, এবং দাদার যে নাম আমি দেখেছি, দাদার অনেক বড় দায়িত্ব এখানে, সেই এখানকার এটা নিয়ন্ত্রণ করে সেই। আমি কি ভুল বললাম? না না, একশো আমি লিফলেটে এটা দেখেছি, এই জন্য আমি দাদাকে বলছিলাম আমি একদিন আসবো, আমাকে একটু সময় দিন। দাদা আমার সময় দিয়েছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক নমস্কার। ধন্যবাদ, আপনি হ্যাঁ। ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। দাদা এই যে এখানে শ্মশান আছে, আমরা যতটুকু জানি, লোকমুখে জানি যে জোড়া শ্মশান বলে। জোড়া শ্মশান। তো এই শ্মশান সম্পর্কে, এই মন্দিরের সাথে কি শ্মশানের কোনো সংযোগ আছে? মন্দিরের বিষয়ে সাথে একটু যদি শ্মশানের বলতেন। সংযোগ মানে কি, এটা আছে কালিকাপুর শ্মশানতলা নামে খ্যাত ছিল, বললাম না আচ্ছা। প্রথমেই। হ্যাঁ, হ্যাঁ। কালিকাপুর শ্মশানতলা নামে খ্যাত ছিল। এইটা হচ্ছে যে ওপার শ্মশান, এপার শ্মশান, শ্মশান। মাঝখানে নদী, যেহেতু এপারের লোকজন ওপারে যে দাহ করাতে পারে না, যার কারণে এপারে শ্মশান আছে, ওপারেও শ্মশান আছে। ও, এখন ওপারকে শ্মশানটা আছে কালিকাতলা বলে শ্মশান এখনো আছে, আর এই পাশে মা প্রতিষ্ঠিত হয়েছে সিদ্ধেশ্বরী, এই জন্য এইটা সিদ্ধেশ্বরী শ্মশান। শ্মশান। সিদ্ধেশ্বরী শ্মশান, আর ও পাশে হয়েছে কালিকাতলা শ্মশান। কালিকাতলা শ্মশান। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বন্ধুরা তাহলে শুনতেই পেলেন, এখানে যে জোড়া শ্মশান দুইটা আছে, আমি আপনাদের শ্মশানও দেখাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এখানে দুইটা শ্মশান আপনারা দেখতে পাবেন, নদীর এপার ওপার, একদম সোজাসুজি, এবং এই শ্মশান সোজাসুজি কিন্তু এই মন্দির। চলুন আমি আপনাদের দেখাই শ্মশান। আপনারা এক কাজ করবেন, ওইটা হলো গেট, বুঝছো? হুম। ওটা হলো গেট, ওইটা হলো গেট। ওইটা গেট, ওই যে সীতা, ওটা লাস্ট মন্দির। ও, সীতা ওইটা না? হ্যাঁ ওই যে সীতা। হ্যাঁ, ওইটা সীতা। বন্ধুরা আমরা এখন আসলাম হচ্ছে কালিকাতলা মহাশ্মশানে, আর ওই উপারে যেটা আছে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মহাশ্মশান বলে। এখানে জোড়া শ্মশান, এই শ্মশান এর মাঝে নদী, ওপারের একটা শ্মশান, এবং শ্মশানের ওই পাশে সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা আপনাদের আমি দেখালাম কিছুক্ষণ আগে। এখানে দেখাই আপনাদের, দেখুন এটাই হচ্ছে চিতা, যেখানে শবদেহ দাহ করা হয়। এখন এইখানে একজন মানুষের শেষ কার্য সম্পাদন করা হয়, এবং এখানে কিছু কবর রয়েছে। এখানে হচ্ছে শবদেহ ধৌত করা হয়, স্নান করা হয়, এটা স্নান ঘর, এবং এর পাশেই রয়েছে দুইটি সমাধি। এবং এই দেখুন নদী, এই নদীর ঠিক ওপারেই আরেকটি শ্মশান, এখানে জোড়া শ্মশান বলা হয়। এই নদীর পার দিয়েই আসলে অনেক কবর রয়েছে, যেগুলো এখন দেখা যাচ্ছে, এছাড়াও আরও কবর যেগুলো হয়তো এখন আর নাই, মিশে গেছে মাটির সঙ্গে, বা নদীর ভাঙন হয়তো ভেঙে চলে গেছে। সামনে যে সাদা কাপড়ের ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে লোকনাথ মন্দির। এই মন্দিরে লোকনাথ পূজা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকনাথের ছবি আছে, এবং একটি বট গাছ, এই বট গাছের নিচেই এই মন্দিরটি, এবং মন্দিরের পাশেই দেখুন সবগুলো সমাধি। এই সমাধি তো মনে হচ্ছে অনেক পুরাতন, এটা 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 অনেক পুরাতন সমাধি দেখুন। আর এটা নতুন টাইলস দিয়ে সুন্দর করে সমাধি করা হয়েছে। এখানে ছবিও রয়েছে। হ্যাঁ, প্রথমে ভোগ দেয়। দেখুন বন্ধুরা, এই শ্মশানে প্রথম এই স্বর্গীয়া পাগলিমা প্রথমে ভোগ দেয়, এবং তারই সমাধি এটা। এবং এর পাশে আরো সমাধি রয়েছে, এই যে এটা অনেক পুরাতন একটি সমাধি, এবং এখানে হচ্ছে আর একটি কবর বসে গেছে ভেঙে, দেখুন এর পাশে সব সমাধি। এগুলা সব সমাধি, পরে রং করে এটাকে সুন্দর করে পরিচর্যা করে রাখা হয়েছে। এখন এইগুলা অনেক পুরাতন, 12/8/1991 সাল।
দেখো সমাধি, এই যে নিচে ওইটা হচ্ছে অনেক পুরাতন একটি সমাধি, যেটা অনেক পুরাতন। এগুলো অনেক আগেকার শ্মশান বন্ধুরা, অনেক আগে। দাদা এই শ্মশানের বয়স কত? বয়স আপনার 71-এর আগে। 71-এর আগে? 71-এর আগে। দুইটা শ্মশান নাকি 71-এর আগে? না না, ওইটা হলো মোগল আমলের। ও, ওই শ্মশানটা মুঘল আমলের, এটা পরে হয়েছে। পরে আচ্ছা, আমি যতটুকু শুনছিলাম এইখানে নাকি তান্ত্রিকরা এসে তন্ত্র সাধনা করতো ওই সময়, যখন এখানে আরো বন জঙ্গল বেশি ছিল। এটা কি সত্য? শোনা গেছে, কিন্তু আমরা সেরকমের দেখি না, এগুলো তো দেখা যায় না। এগুলো দেখা যায়, এগুলো তো দেখা যায় না। এখানে শ্মশান বলতে কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটে, এগুলো কি আপনার দেখা আছে নাকি শুনেছেন এরকম কোনো কিছু হয়েছে এখানে? অলৌকিক ঘটনা আমরা শুনেছি, কিন্তু যে দেখতে পারি নাই। তবে এই জিনিসটা কালে কালে মানে কালো ইয়ে যাচ্ছে, এই যে রাস্তা হওয়ার পর থেকে এখান থেকে সবকিছু আর কি হারিয়ে যাচ্ছে। এখানে কেমন ঘটনা ঘটেছে একটু বলতে পারবেন? সেরকমের কোনো ঘটনা আমাদের ওই গল্প শুনেছি, এখন অত তো আদর নাই। অনেক রকমের হয়েছে, এখানে অনেক সাধুরা এসে থাকতে পারে না। অনেক সাধুরা এসে দেন, অনেক শ্মশানে আছে সাধুরা থাকে, পূজা অর্চনা করে। আমাদের এই শ্মশানে কোনোদিন আজ পর্যন্ত কোনো কেউ এসে রাত যাপন করতে পারে নাই এখানে। হ্যাঁ, আজ পর্যন্ত কেউ কোনো সাধু কেউ এসে রাত যাপন করতে পারে না। তাই? হ্যাঁ। তাহলে বন্ধুরা এই জায়গাটি আসলে যতটা সোজা আমরা ভাবছি অতটা সোজাও কিন্তু না। একটা চিন্তা করে দেখেন, একজন সাধু, যে সাধুরা এই তন্ত্রেই থাকে, এদের সাথেই তাদের বসবাস, তারাও পর্যন্ত এখানে এসে এক রাত্র যাপন করতে পারে না। তাহলে আমরা এটা যতই ইজি ভাবি, কিন্তু বাস্তবিক কিন্তু এই জায়গাটা তেমন না। এই জায়গাটি এখন অনেক খোলামেলা হয়ে গেছে, তবুও এই জায়গাটি রাতের বেলায় সে আগের রূপই হয়তোবা ধারণ করে। এই শ্মশানের অপোজিট সাইডে আর একটি শ্মশান রয়েছে, আমি আপনাদের সেটাও দেখাবো। দেখি এই পার থেকে আপনাদের আমি একটু দেখাইতে পারি কিনা। ওই যে দূরে দূরে ওই নদীর ওপারে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বড় একটি লম্বা উপরে ছাদ দেয়া, ওইটি হচ্ছে সীতা, ওইটি হচ্ছে সিদ্ধেশ্বরী শ্মশান বলে। আর আমি যেটা এখন দাঁড়িয়ে আছি এটাকে কালিকাতলা মহাশ্মশান বলা হয়। এটা হচ্ছে নদীর পার, দেখুন নদীর পাড়ে কিন্তু ভেঙে যাচ্ছে, কত কবর যে ভেঙে চলে গেছে তা হয়তো অনুমান করেও বলা যাবে না। এই শ্মশানটি 71 সালের আগে, এটা খুব একটা বেশি পুরাতন এই শ্মশানটি না, কিন্তু ওই শ্মশানটি সেই মুঘল আমলের শ্মশান। মানে বুঝতেই পারছেন ওই শ্মশানটি কত পুরাতন। কিন্তু এখানে মাঝে নদী হওয়াতে এই নদীতে অনেক কিছু ভেসে চলে গেছে, যা এখন আর দেখানোর মতো নেই। নামারও কোনো রাস্তা নেই। এই নদীর কিনারায় যদি নামার রাস্তা থাকতো আমি আপনার নেমেও দেখাতাম। একটি নতুন কবর দেখা যাচ্ছে ওই শ্মশান নদীর ওপারে, দেখতে পাচ্ছেন কিনা। এবং কবরের পাশেই দেখুন খড়ি, সব পুরানোর পরে যে খড়িগুলো অবশিষ্ট থাকে সেগুলো পরে ওখানে স্তূপ হয়ে আছে। চলুন আমরা দেখাই এর ওই পারে শ্মশানটি, এখন আমি আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা, আমরা এখন এই শ্মশান থেকে চলে যাচ্ছি। আর এই শ্মশান সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা। বন্ধুরা এটাই সেই সিদ্ধেশ্বরী মহাশ্মশান, যে শ্মশানের কথা আমি আপনার বললাম। এবং আমার হাতের দেখুন এই সোজাসুজি ওই যে দেখা যাচ্ছে মন্দির, আপনারা এই 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 ঘরের মাঝ দিয়ে সোজাসুজি মন্দির, এবং মন্দির সোজাসুজি এই এই সীতা, এবং ওপারেও কালিকাতলা সেই শ্মশান। এবং দেখুন এখানে সীতাটি দেখুন কত বড়, এবং এখানে শবদেহকে দাহ করা হয়। এটাই শেষ যাত্রা সেই জায়গা। এবং এইখানে কবর নাই, খুব একটা কবরের নমুনা দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে আমার মনে হচ্ছে বেশিরভাগই দাহ করা হয়। এখানে তেমন কোনো কবর দেখা যাচ্ছে না,
কবর এই নদীর ঘাসে দেখা গেছে, ওই শ্মশান থেকে দেখা গেছে, কিন্তু এখানে এমন পরিবেশ, এখান থেকে আপনাদের দেখানোর মতো কোনো পরিবেশ নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইটা একটু কাকতালি হলেও কিন্তু বন্ধুরা একটু অবাক করা বিষয়, সেটি হচ্ছে এই এরকম ঘটনা দেখা যায় না, বা এরকম জায়গাও খুব একটা দেখা যায় না। ওপারে শ্মশান, ঠিক এপারে একটি শ্মশান, এবং এই দুইটি শ্মশানের সোজাসুজি সেই সিদ্ধেশ্বরী মাতার মন্দির, যে 1000 বছরের পুরাতন সেই সিদ্ধেশ্বরী মন্দিরটি। এটা একটু কাকতালি হলেও এটাই সত্য। আপনারা যদি বাস্তবিক দেখতে চান তাহলে মাগুরা জেলার এই আঠারখাদা গ্রামে এসে আপনারা দেখতে পারেন। দেখুন এখানে এই যে কাউকে, যে বৃদ্ধ ব্যক্তিকে দাহ করা হয়েছে, তার লাঠি এখানে পড়ে আছে, অথচ এই লাঠি দিয়েই একসময় সে হাঁটাচলা করেছে, কিন্তু আজকে সেই লাঠিটি এখানে এভাবে পড়ে আছে, আর তার দেহ এখানেই অগ্নিতে ভস্মীভূত হয়ে এই নদীর জলে মিশে গেছে। দেখুন কাপড় চোপড় পরে আছে এখানে। আসলে আমাদের শেষ যাত্রা কিন্তু এটাই। এই জায়গাটি হচ্ছে শবদেহ স্নান করানো হয়, স্নান ঘর বলে এটা। তো বন্ধুরা ভালো থাকেন। আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম এখানে। এই জায়গাগুলা ইতিহাস থেকে যতটুকু আমরা দেখতে পাই, সেই সময় অনেক ভয়ঙ্কর এবং ঘন জঙ্গলে আবৃত ছিল এই জায়গাটি। সেটি এখন আমাদের মানুষের চলন বলনে, আমাদের ঘুরতে ফিরতে, আমাদের জায়গাগুলো নিজেদের মতো ব্যবহার করতে করতে আজকে সেই জায়গাগুলো হয়ে গেছে একটা বড় লোকালয়, যার কারণে এখন আর সেই ঘন জঙ্গল নেই, এখন আর সেই ভয়ঙ্কর রূপও এখানে নেই। তবুও এখানে জানা যায় যে যারা শ্মশানবাসী আছে, সাধুতন্ত্রে থাকে, তারা এই শ্মশানে এসে রাত্রি যাপন করতে পারে না। এটি দিনের বেলায় অনেক সোজা দেখা গেলেও রাত্রে কিন্তু এই শ্মশান অনেক ভয়ঙ্কর এখনো রয়েছে। তো বন্ধুরা ভালো থাকেন, ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি এখান থেকেই।